বন্ধুরা, আজ কোয়ান্টাম মেকানিক্সের ফোর্থ লেকচার। এই লেকচার আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হলো টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ ল্যাটিস হিট ক্যাপাসিটি। আমরা প্রথমে বুঝে নেব যে হিট ক্যাপাসিটি কি এবং তার কিছু সাধারণ প্রপার্টিজ। তারপর ক্লাসিক্যাল ইকুইপার্টিশন প্রিন্সিপাল থেকে আমরা হিট ক্যাপাসিটি ক্যালকুলেট করব এবং যেটা দেখব যে এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ হিট ক্যাপাসিটি সেটা ক্লাসিক্যাল ইকুইপার্টিশন প্রিন্সিপাল থেকে প্রেডিক্টেড ভ্যালুর সাথে সবসময় মিলছে না। নিউমেরিক্যাল ভ্যালুটা যেমন কম থাকছে, তার সঙ্গে যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হলো যে অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল ইকুইপার্টিশন প্রিন্সিপাল যেখানে হিট ক্যাপাসিটি টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা, কিন্তু এক্সপেরিমেন্টালি হিট ক্যাপাসিটি টেম্পারেচার ডিপেন্ডেন্ট হচ্ছে। এবং এই যে এক্সপেরিমেন্টাল ভ্যালু এবং ক্লাসিক্যাল ইকুইপার্টিশন প্রিন্সিপাল থেকে প্রেডিক্টেড ভ্যালুর মধ্যে যে ডিসক্রিপেন্সিটা, এই ডিসক্রিপেন্সিটা দারুণভাবে ধরা পড়ে ল্যাটিস হিট ক্যাপাসিটির কনটেক্সটে। ল্যাটিস হিট ক্যাপাসিটি বা কোনো একটা ইনসুলেটিং সলিডের যে হিট ক্যাপাসিটি, সেটা নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা যেটা দেখব সেটা হলো যে এটা দারুণভাবেই টেম্পারেচার ডিপেন্ডেন্ট। এই টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ ল্যাটিস হিট ক্যাপাসিটি যেটা ইকুইপার্টিশন প্রিন্সিপাল থেকে এক্সপ্লেন করা সম্ভব হচ্ছে না, সেটা বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন 1907 সালে তিনি ওই এনার্জি কোয়ান্টাইজেশন বা এনার্জি ডিসক্রিপনেস ধরে নিয়ে তিনি মোরালেস ব্যাখ্যা করতে সমর্থ হয়েছিলেন। প্রথমে আমরা বুঝে নিই যে হিট ক্যাপাসিটি অ্যাকচুয়ালি কি। দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার অফ এ গিভেন অ্যামাউন্ট অফ সাবস্টেন্স বাই ইউনিট। হিট ক্যাপাসিটি মূলত দু রকমের, এক হিট ক্যাপাসিটি এর কনস্ট্যান্ট ভলিউম, আরেকটি হলো হিট ক্যাপাসিটি আর কনস্ট্যান্ট প্রেসার। থার্মোডাইনামিক্সে হিট ক্যাপাসিটি আর কনস্ট্যান্ট ভলিউম অর্থাৎ সিভি ডিফাইন করা হয় ডেল ইউ বাই ডেল্টা এর কনস্ট্যান্ট ভি দিয়ে। হিট ক্যাপাসিটি আর কনস্ট্যান্ট প্রেসার সিপি ডিফাইন করা হয় ডেল এইচ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি দিয়ে। সিপি এবং সিভি এরকম একটি সম্পর্ক দিয়ে রিলেটেড, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আলফা স্কোয়ার টিভি বাই বিটা। আলফা হলো থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট আর বিটা হলো আইসোথার্মাল কোএফিসিয়েন্ট অফ কম্প্রেশন। আলফা পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে, আলফা স্কোয়ার অলওয়েজ পজিটিভ। বিটা যেটা থার্মোডাইনামিক্যালি স্টেবল সিস্টেমের জন্য অলওয়েজ পজিটিভ হয়। সুতরাং যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে সিপি মাইনাস সিবি সেটা গ্রেটার দ্যান জিরো, অর্থাৎ সিপি গ্রেটার দ্যান সিবি। কিছু স্পেশাল কেস আছে যেক্ষেত্রে আলফা জিরো হয়ে যেতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল, আমরা যদি একটা বিশুদ্ধ জল 1 অ্যাটমসফিয়ার প্রেশার 4 ডিগ্রি সেন্টিগ্রেডে দেখি, তখন আলফা জিরো হয়ে যায়, তখন সিপি ইকুয়াল টু সিবি হয়ে যেতে পারে। আর যখন আমরা কনডেন্স ফেজ নিয়ে আলোচনা করব, তখন আলফা তার ম্যাগনিটিউড যেহেতু খুব ছোট হয়ে যায়, তখন সিপি এক্স্যাক্টলি ইকুয়াল টু সিবি না হলেও সিপি মোরালেস ইকুয়াল টু সিবি হয়ে যায়, যেটা আমরা সলিডের ক্ষেত্রে দেখতে পাবো। যদিও হিট ক্যাপাসিটি একটা এক্সপেরিমেন্টালি মেজারেবল কোয়ান্টিটি, কিন্তু হিট ক্যাপাসিটিকে ক্লাসিক্যাল ইকুইপার্টিশন প্রিন্সিপাল দিয়ে ক্যালকুলেট করা যায়। ইকুইপার্টিশন প্রিন্সিপাল কি? যদি কোন একটা পার্টিকেলের টোটাল এনার্জিটাকে আমি কতগুলো টার্মের যোগফল হিসেবে লিখতে পারি, যেখানে প্রত্যেকটা টার্ম ইজ প্রপোর্শনাল টু স্কোয়ার অফ কম্পোনেন্টস অফ পজিশন অর ভেলোসিটি কোঅর্ডিনেটস, তখন থার্মাল ইকুইলিব্রিয়ামে এই প্রত্যেকটি টার্ম হাফ কেটি করে কন্ট্রিবিউট করে টু দ্য টোটাল অ্যাভারেজ এনার্জি। ইন আদার ওয়ে আমরা বলতে পারি যে থার্মাল ইকুইলিব্রিয়ামে কোন একটা পার্টিকেলের টোটাল এনার্জিটা তার যে ভ্যারিয়াস ডিগ্রিজ অফ ফ্রিডম আছে তার মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়, এবং পার ডিগ্রিজ অফ ফ্রিডম এনার্জি কন্ট্রিবিউশনটা হাফ কেটি। ডিগ্রিজ অফ ফ্রিডম কি? ডিগ্রিজ অফ ফ্রিডম হলো জাস্ট ইন্ডিপেন্ডেন্ট কনফিগারেশনস অফ মোশন। এবারে আমি ওই ইকুইপার্টিশন প্রিন্সিপাল থেকে টোটাল এনার্জি ক্যালকুলেট করব, সেটা হবে এফ ইন্টু হাফ কেটি। 1 মোলের জন্য ধরলে সেটা হয়ে যাবে এফ ইন্টু হাফ আরটি। এবারে সিভি যেটা ডেল ইউ বাই ডেল্টা এর কনস্ট্যান্ট ভি, সেই রিলেশনে বসালে মোলার হিট ক্যাপাসিটি আমি পেয়ে যাব এফ ইন্টু হাফ আর। এক্সাম্পল হিসেবে দেখা যাক, যদি আমি মনোঅ্যাটমিক একটা আইডিয়াল গ্যাস কনসিডার করি, তাহলে তার ট্রানজিশনাল ডিগ্রিজ অফ ফ্রিডমই শুধুমাত্র পাওয়া যায়, এবং সেই সংখ্যাটা হচ্ছে 3টে। একটা এনঅ্যাটমিক লিনিয়ার মলিকুল যদি আমি কনসিডার করি, তার ট্রানজিশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম 3টে, রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম 2টো। আর ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম ক্যালকুলেট করার রাস্তাটা হচ্ছে এরকম যে একটা এনঅ্যাটমিক মলিকুলের ক্ষেত্রে টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম আমি ধরে নিয়েছি 3n। ট্রান্স এখানে যদি 3টে চলে যায়,
আর রোটেশনে যদি দুটো চলে যায় তাহলে বাকি পড়ে রইল 3n-5, অর্থাৎ 3n-5 হলো ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম। কিন্তু ভাইব্রেশনের ক্ষেত্রে একটা ব্যাপার, তার ক্ষেত্রে একটা কাইনেটিক এনার্জি কম্পোনেন্ট থাকে যেটা হাফ মিউ ভি স্কোয়ার টাইপের, আর একটা পোটেনশিয়াল এনার্জি পার্ট থাকে যেটা হাফ কে এক্স স্কোয়ার টাইপের। যেহেতু দুটো স্কোয়ার টার্ম থাকছে, সেগুলো প্রত্যেকটা টার্ম অ্যাকচুয়ালি হাফ কেটে করে কন্ট্রিবিউট করবে। সেই জন্যে যেটা কেমিস্ট্রির কনভেনশনে একটা ডিগ্রিজ অফ ফ্রিডম, সেটাই ফিজিক্সের কনভেনশনে দুটো ডিগ্রিজ অফ ফ্রিডম ধরা হয়। অর্থাৎ এই ফর্মুলায় যখন আমি বসাতে চাইবো, তখন কিন্তু ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম অ্যাকচুয়ালি আমাকে লিখতে হবে 3n-5 × 2। সিমিলারলি ফর নন লিনিয়ার মলিকুল যদি আমি কনসিডার করি, তার ক্ষেত্রে রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম দুটোর বদলে 3টে হয়, ট্রান্সলেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম 3টে, রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম 3টে, এবং ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম অ্যাজ ইউজুয়াল 3n-6 × 2। এবারে ইকুইপার্টিশন প্রিন্সিপাল থেকে আমরা হিট ক্যাপাসিটিটাকে ক্যালকুলেট করার চেষ্টা করি। নাইট্রোজেন একটা ডায়াটমিক মলিকুল, তার ক্ষেত্রে অ্যাকর্ডিং টু ইকুইপার্টিশন প্রিন্সিপাল ট্রান্সলেশনাল কন্ট্রিবিউশন 3/2 R, রোটেশনাল কন্ট্রিবিউশন R এবং ভাইব্রেশনাল কন্ট্রিবিউশন R, টোটাল ভ্যালুটা 7/2 × R, অর্থাৎ 3.5 R। কিন্তু একটা অর্ডিনারি টেম্পারেচারে দেখা গেল এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ মোলার হিট ক্যাপাসিটি অফ নাইট্রোজেন দিস ইজ অফ দ্য অর্ডার অফ 2.5 R। ঠিক একই রকমভাবে অ্যামোনিয়া একটা টেট্রাঅ্যাটমিক নন লিনিয়ার মলিকুল, তার ক্ষেত্রে ইকুইপার্টিশন প্রিন্সিপাল থেকে ক্যালকুলেটেড ভ্যালু অফ মোলার হিট ক্যাপাসিটি 9R হওয়ার কথা, কিন্তু এক্সপেরিমেন্টের ভ্যালুটা দেখা গেল অফ দ্য অর্ডার অফ 3R। এবারে কথা হলো যে এই থিওরিটিক্যালি ক্যালকুলেটেড ভ্যালুর তুলনায় এক্সপেরিমেন্টের ভ্যালুটা এতটা কম হচ্ছে কেন? আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বলা দরকার, সেটা হলো যে অর্ডিনারি টেম্পারেচারে যদিও এক্সপেরিমেন্টাল ভ্যালুটা থিওরিটিক্যালি প্রেডিক্টেড ভ্যালুর থেকে কম হচ্ছে, কিন্তু যদি আমি টেম্পারেচার আস্তে 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 বাড়াতে চাই, তাহলে দেখবো যে হিট ক্যাপাসিটি ভ্যালুটা আস্তে 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 বাড়ছে, এবং টেম্পারেচার যখন খুব বেশি হয়ে যাবে, তখন এক্সপেরিমেন্টাল ভ্যালুটা যে থিওরিটিক্যালি প্রেডিক্টেড ভ্যালু তার সঙ্গে মিলে যায়। অর্থাৎ কিনা যেটা ইকুইপার্টিশন প্রিন্সিপাল থেকে যেটা আমরা দেখেছিলাম যে হিট ক্যাপাসিটিটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা, কিন্তু বাস্তবে হিট ক্যাপাসিটিটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট হচ্ছে। এই যে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ হিট ক্যাপাসিটি, এটা অনেক সিভিয়ার হচ্ছে যখন আমরা সলিডের হিট ক্যাপাসিটি নিয়ে কনসিডার করছি। একটা সলিড, তার ক্ষেত্রে দু রকমের হিট ক্যাপাসিটি নর্মালি থাকে। সলিডের ক্ষেত্রে তো কোনো ট্রান্সলেশনাল বা রোটেশনাল মোশন থাকে না, অ্যাটমোস্ট তারা এটা করতে পারে যে ইকুইলিব্রিয়াম পজিশন রেসপেক্টে ভাইব্রেট করতে পারে, যাকে বলেছে ল্যাটিস ভাইব্রেশন। সে ল্যাটিস ভাইব্রেশন অর্থাৎ একটা ভাইব্রেশনাল এনার্জি, সে একটা হিট ক্যাপাসিটিতে কন্ট্রিবিউট করে, যাকে বলে ল্যাটিস হিট ক্যাপাসিটি। আর যদি একটা কন্ডাক্টিং সলিড হয়, তাহলে তার ক্ষেত্রে প্রচুর ফ্রি ইলেকট্রন থাকে। সেই ফ্রি ইলেকট্রনগুলো তার একটা ট্রান্সলেশনাল এনার্জি কন্ট্রিবিউশন থাকতে পারে, সেখান থেকে আমি একটা ইলেকট্রনিক হিট ক্যাপাসিটি পেতে পারি। অর্থাৎ কোন একটা কন্ডাক্টিং সলিডের ক্ষেত্রে টোটাল হিট ক্যাপাসিটিটা হলো যে ল্যাটিস হিট ক্যাপাসিটি প্লাস ইলেকট্রনিক হিট ক্যাপাসিটি। কিন্তু যদি ইনসুলেটিং সলিড হয়, তাহলে তার ফ্রি ইলেকট্রন থাকে না, অর্থাৎ ইলেকট্রনিক হিট ক্যাপাসিটি টেন্ডস টু 0। তখন আমি তার ক্ষেত্রে মূলত যেটা পাবো সেটা হচ্ছে ল্যাটিস হিট ক্যাপাসিটি। আর এই কন্টেক্সটে আর একটা কথা বলে দেওয়া দরকার, যে যেহেতু এটা একটা কনডেন্স ফেজ, তার ক্ষেত্রে থার্মাল এক্সপেনশন কোফিশিয়েন্ট আলফার ভ্যালু খুব কম হয় বলে সিপি মোডাললেস ইকুয়াল টু সিবি হয়ে যায়। সেই জন্য আমরা যখন সলিডের হিট ক্যাপাসিটি নিয়ে কথাবার্তা বলি, আমরা ইউজুয়ালি ওটা হিট ক্যাপাসিটি আর কনস্ট্যান্ট প্রেসার না হিট ক্যাপাসিটি আর কনস্ট্যান্ট ভলিউম বলি না, আমরা জাস্ট সিম্পলি বলি হিট ক্যাপাসিটি অফ সলিড। এবার দেখা যাক যে একটা ইনসুলেটিং সলিড বা ল্যাটিস হিট ক্যাপাসিটি সংক্রান্ত এক্সপেরিমেন্টাল কি অবজারভেশনসগুলো পাওয়া গেছে। যেটা দেখা যায় যে অ্যাট ভেরি হাই টেম্পারেচার মোলার ল্যাটিস হিট ক্যাপাসিটি সেটা থিয়ারের সঙ্গে সমান হয়, যেটা অনেক আগে ডুলাং এবং পেটিস বলেছিলেন। অর্থাৎ এই যে একটা ভ্যালু স্যাচুরেট করে গেছে, এই ভ্যালুটা অফ দ্য অর্ডার অফ 3R। যখন টেম্পারেচার কমানো হচ্ছে, তখন ল্যাটিস হিট ক্যাপাসিটিটা কমছে, কমে 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 যখন টেম্পারেচার টেন্ডস টু 0 কেলভিন হয়ে গেল, তখন হিট ক্যাপাসিটি 0-র দিকে যাচ্ছে। আর লো টেম্পারেচার বিহেভিয়ারটা যদি আমি ঠিক করে দেখি, তাহলে এটা দেখবো যে ল্যাটিস হিট ক্যাপাসিটি জাস্ট অ্যাবসোলিউট টেম্পারেচার T তার থার্ড পাওয়ারের সঙ্গে প্রপোর্শনাল, যেটাকেই বলা হবে D/T³ ল। তাহলে এই যে এক্সপেরিমেন্টাল অবজারভেশনসগুলো পাওয়া গেল, সেই এক্সপেরিমেন্টাল অবজারভেশনসগুলো আমি থিওরিটিক্যালি কি করে এক্সপ্লেন করব। ল্যাটিস হিট ক্যাপাসিটি বা হিট ক্যাপাসিটি অফ অ্যান ইনসুলেটিং সলিড, সেটাকে আমরা
প্রথমে ক্লাসিক্যাল থিওরি দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করছি এবং দেখতে চাইছি যে কতটা এক্সটেন্টে ক্লাসিক্যাল থিওরি ল্যাটিস হিট ক্যাপাসিটি বা তার টেম্পারেচার ডিপেন্ডেন্সটাকে ব্যাখ্যা করতে পারে। এটা বোঝার জন্য আমরা প্রথমে একটা মডেল ঠিক করছি। যেহেতু একটা ক্রিস্টালের মধ্যে অ্যাটমগুলো তার ইকুইলিব্রিয়াম পজিশনের রেসপেক্টে অসিলেট করতে পারে এবং তিনটে ডিরেকশনই অসিলেট করতে পারে, আমি ধরতে পারি যে কোনো একটা ক্রিস্টাল ইজ অ্যাকচুয়ালি যে কালেকশন অফ থ্রি ডাইমেনশনাল অসিলেটার। আচ্ছা, এই যে অসিলেটারগুলো তারা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যেহেতু খুব অল্পই ডিসপ্লেসমেন্ট হতে পারে, সেখানে অসিলেটারগুলোকে আমি সিম্পল হারমোনিক ধরে নিতে পারি। এবং যেহেতু ফিজিক্যাল এবং কেমিক্যাল এনভায়রনমেন্ট অ্যারাউন্ড অল দ্য অসিলেটার্স তারা আইডেন্টিক্যাল, সেই জন্যে এই প্রত্যেকটা অসিলেটারকে আমি আইডেন্টিক্যাল ধরে নেব। আর যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে যদি তো ল্যাটিস পজিশনগুলো আলাদা, ফিজিক্যালি আলাদা, তারা ওয়েল সেপারেটেড, সেই জন্য আমি জাস্ট এই অসিলেটারগুলো আইডেন্টিক্যালকে ডিস্টিংগুইজেবল ধরতে পারি। সেই জন্য ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা এখানে অ্যাপ্লিকেবল। আর এই যে তিনটে ডিরেকশনের কথা বলা হচ্ছে, অর্থাৎ যেহেতু অসিলেটারগুলো থ্রি ডাইমেনশনাল অসিলেটার্স কিন্তু তিনটে ডিরেকশন ইন্ডিপেন্ডেন্ট ইচ আদার হয়ে যাওয়ার জন্য আমি ধরতে পারি যে এক একটা থ্রি ডাইমেনশনাল অসিলেটার অ্যাকচুয়ালি তিনটে ওয়ান ডাইমেনশনাল অসিলেটার্স। অর্থাৎ কোনো একটা ইনসুলেটিং সলিডে যদি এনটা অ্যাটম থাকে তাহলে আমি সেটা ভাবতে পারি সে কালেকশন অফ থ্রি এন ওয়ান ডাইমেনশনাল সিম্পল হারমোনিক অসিলেটার। আর ক্লাসিক্যাল থিওরি থেকে এটা ধরে নেওয়া হলো যে এই যে অসিলেটার্সগুলো তারা ক্লাসিক্যাল অসিলেটার্স, তারা ক্লাসিক্যাল ইকুইভ্যালেন্স প্রিন্সিপাল ওবে করে। সেই জন্যে অ্যাভারেজ এনার্জি কন্ট্রিবিউশন পার অসিলেটার সেটা হয়ে গেল হচ্ছে অ্যাকচুয়ালি হাফ কেটি প্লাস হাফ কেটি ইকুয়াল টু কেটি। এখান থেকে আমি টোটাল ইন্টারনাল এনার্জি পার মোল ক্যালকুলেট করতে পারি। যেহেতু টোটাল ওয়ান ডাইমেনশনাল অসিলেটরের সংখ্যা হচ্ছে 3n, সেটাই হচ্ছে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম। তাকে আমি কেটি দিয়ে গুণ করলাম অ্যাকর্ডিং টু কেমিস্ট কনভেনশন। সেই জন্যে মোলার ইন্টারনাল এনার্জি বেরিয়ে গেল 3RT। মোলার হিট ক্যাপাসিটি যেটা আমি ডিফাইন করছি ডেল ইউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি, সেই ফর্মুলায় বসালে ল্যাটিস হিট ক্যাপাসিটি পেয়ে যাচ্ছি 3R, এবং এটাই হচ্ছে আমার ডুলং পেটির লিমিট। এবার কথা হলো, এই যে ল্যাটিস হিট ক্যাপাসিটি 3R বেরোলো, এটা সার্টেনলি টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ সব সময় এটা 3R। তাহলে এই যে রেজাল্টটা, এই রেজাল্ট থেকে এক্সপেরিমেন্টের সমস্ত সিনারিওটাকে এক্সপ্লেন করতে পারছে। আমাদের এই ল্যাটিস হিট ক্যাপাসিটি ভার্সেস টেম্পারেচার প্লট ক্লিয়ারলি বলে দিচ্ছে যদি টেম্পারেচার প্রচন্ড হাই হয় তখনই কেবলমাত্র ল্যাটিস হিট ক্যাপাসিটিটা 3R হচ্ছে, যেটা হচ্ছে ডুলং পেটির লিমিট। কিন্তু টেম্পারেচার কম হলে ডুলং পেটির লটা আর ওবেট হচ্ছে না। তাহলে এবারে বুঝতে হবে যে কেন এই টেম্পারেচার কম হয়ে গেলে ল্যাটিস হিট ক্যাপাসিটিটা ডুলং পেটিস ল থেকে ডেভিয়েট করে যাচ্ছে। তাহলে যেটা দেখা গেল সেটা হলো যে ক্লাসিক্যাল থিওরি টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ ল্যাটিস হিট ক্যাপাসিটিটাকে পুরোপুরি ব্যাখ্যা করতে পারছে না। 1907 সালে বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন যেটা বললেন সেটা হলো এই যে ঠিক আছে, মডেলটা অর্থাৎ অ্যাপ্রোচটা প্রায় একই রকমের, কিন্তু আগে যেটা ধরে নেওয়া হয়েছিল যে অসিলেটারগুলো ক্লাসিক্যাল অসিলেটার, সেখানে তারা ইকুইপার্টিশন প্রিন্সিপাল ওবে করে এবং ইকুইপার্টিশন প্রিন্সিপাল অনুযায়ী অ্যাভারেজ এনার্জি পার ওয়ান ডাইমেনশন সিম্পল হারমোনিক অসিলেটার সেটা হলো হাফ কেটি। আইনস্টাইন বললেন অ্যাকচুয়ালি অসিলেটারগুলো কোয়ান্টাম অসিলেটার যাদের ডিসক্রিট বা কোয়ান্টাইজড এনার্জি আছে। তিনি বললেন যে যেহেতু ফিজিক্যাল এবং কেমিক্যাল এনভায়রনমেন্ট অ্যারাউন্ড অল দ্য অসিলেটার্স তারা আইডেন্টিক্যাল, সেই জন্যে প্রত্যেকটা অসিলেটার তারা একটা সেম কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সিতে অসিলেট করছে, সেটা হলো নিউ ই, যাকে বলা হচ্ছে আইনস্টাইনস ক্যারেক্টারিস্টিক্স ফ্রিকোয়েন্সি। এবারে এই মডেলটিকে ধরে আমরা যদি অ্যাভারেজ এনার্জি ক্যালকুলেট করি তাহলে অ্যাভারেজ এনার্জি বেরোবে হাফ এইচ নিউ ই প্লাস এইচ নিউ ই বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস 1। আচ্ছা, এই অ্যাভারেজ এনার্জি এক্সপ্রেশন পেতে গেলে আমাকে ধরে নিতে হচ্ছে যে এনার্জিটা ডিসক্রিট এবং এনার্জিটা এরকম একটা সম্পর্ক ওবে করে এন প্লাস হাফ এইচ নিউ ই, যেখানে এনটা 0 1 2 3 4 ডট ডট ডট। এন যখন 0 তখন মিনিমাম যে পসিবল এনার্জিটা হাফ এইচ নিউ ই, যেটাকে বলে 0 পয়েন্ট এনার্জি। এই এনার্জি এক্সপ্রেশনটা সেটা এক্স্যাক্ট কোয়ান্টাম মেকানিক্সে আসে,
কিন্তু আইনস্টাইন যখন ল্যাটিস হিট ক্যাপাসিটি ডেরিভেশনটা করেছিলেন তখন তিনি প্ল্যাঙ্কের হাইপোথিসিসটা ধরে নিয়েছিলেন, অর্থাৎ সেই অনুযায়ী এনার্জি পার অসিলেটর যেটা কোয়ান্টাইজ এবং সেটা ইএন ইকুয়াল টু এন এইচ নিউ ই এই সম্পর্ক ওবে করছে। যদি আমি এন প্লাস হাফ না করে অর্থাৎ হাফ পার্টটাকে না নিতাম তাহলে যেটা হতো যে এই যে প্রথমে যে হাফ এইচ নিউ ই এই যে একটা অ্যাডিশনাল এনার্জি কন্ট্রিবিউশন চলে এসেছে সেটা আসতো না। তাতে অসুবিধার কিছু নেই, কারণ এটা যেহেতু টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট এ আলটিমেটলি হিট ক্যাপাসিটিতে কিছু কন্ট্রিবিউট করবে না। এরপরে যখন আমরা ল্যাটিস হিট ক্যাপাসিটি ক্যালকুলেট করবো তার জন্য প্রথমে টোটাল মোলার ইন্টারনাল এনার্জি ক্যালকুলেট করতে চাইছি। সেটা সার্টেনলি হচ্ছে 3 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, তার সঙ্গে এই অ্যাভারেজ এনার্জি আমি গুণ করে দেবো। গুণ করার পর টোটাল ইন্টারনাল এনার্জি পেয়ে যাবো। সেইটাকে যদি আমি টেম্পারেচারের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে ল্যাটিস হিট ক্যাপাসিটি পেয়ে যাবো, যার এক্সপ্রেশনটা হচ্ছে এই ধরনের দেখতে। এবারে যদি আমি হাই টেম্পারেচার কনসিডার করিস, তো হাই টেম্পারেচারের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাবে সেটা হচ্ছে যে এইচ নিউ ই বাই কেটি এই পার্টটা খুব ছোট হয়ে যাওয়ার জন্য ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটিকে আমি যা লিখে ফেলতে পারবো অ্যাপ্রক্সিমেটলি 1 প্লাস এইচ নিউ বাই কেটি। সেটা যদি বসিয়ে দেওয়া যায় তাহলে দেখতে পাওয়া যাবে যে মোলার ল্যাটিস হিট ক্যাপাসিটিটা থিয়ার হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে হাই টেম্পারেচার লিমিটিং ভ্যালু, যেটা ডুলং পেটিস ল থেকে আসে। আর যদি লো টেম্পারেচারে দেখি তখন এইচ নিউ বাই কেটি খুব বড় হয়ে যাওয়ার জন্য আমি ওয়ানটাকে জাস্ট নেগলেক্ট করবো। নেগলেক্ট করলে লো টেম্পারেচারের বিহেভিয়ারটা এই ধরনের দেখতে পাওয়া যাবে। তাই এটা দেখতে পাওয়া গেল যে এই যে ল্যাটিস হিট ক্যাপাসিটির যে আইনস্টাইনের যে ইকুয়েশন, সেই ইকুয়েশন যেমন হাই টেম্পারেচার লিমিটটাকে ব্যাখ্যা করতে পারছে এবং তার সঙ্গে সঙ্গে টেম্পারেচার কমালে যে ল্যাটিস হিট ক্যাপাসিটিটা কমছে সেটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। ভাইব্রেশনাল এনার্জি ডিসক্রিট বা কোয়ান্টাইজড এটাকে ধরে নিয়ে আইনস্টাইন ল্যাটিস হিট ক্যাপাসিটি এবং তার টেম্পারেচার ডিপেন্ডেন্সটাকে মোডারলেস কারেক্টলি এক্সপ্লেন করতে সমর্থ হলেন। এটা কোয়ান্টাম মেকানিক্সের ডেভেলপমেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট। 1900 সালে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক যখন ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটিকে ব্যাখ্যা করার জন্য ধরে নিয়েছিলেন যে এনার্জি এক্সচেঞ্জটা ডিসক্রিট বা কোয়ান্টাইজড ওয়েতে হতে পারে, তার সাপোর্টে খুব বেশি যুক্তি তিনি খুঁজে পাচ্ছিলেন না। এরপরে আইনস্টাইন 1905 সালে যখন ফটোইলেকট্রিক এফেক্ট তার এক্সপ্লেনেশনের জন্য আইনস্টাইনের হাইপোথিসিসটাকে ধরে নিলেন। 1907 সালে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ হিট ক্যাপাসিটি অফ সলিড এক্সপ্লেন করার জন্য তিনি আবার সেই প্ল্যাঙ্কের হাইপোথিসিসটার উপর ভরসা করলেন। তাহলে এটা পরিষ্কার হতে থাকলো যে প্ল্যাঙ্কের হাইপোথিসিস জাস্ট কোন একটা স্পেশাল কেসে একটা অ্যাজাম্পশন না। আমার একটা দিন আসতে চলেছে যার ক্ষেত্রে যে এনার্জি ডিসক্রিট বা কোয়ান্টাইজেশনটা অ্যাকচুয়ালি অবশ্যম্ভাবী হয়ে যাবে অনেক ঘটনা এক্সপ্লেন করার জন্য যেখানে অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল ফিজিক্স ফেল করে। কোয়ান্টাম মেকানিক্সের ডেভেলপমেন্টের কনটেক্সটে আমাদের আলোচনাটা আমরা এখানে শেষ করে দিতে পারতাম, কিন্তু আরো একটা দুটো কথা জাস্ট না বলে পারছি না। সেটা হচ্ছে জাস্ট কমপ্লিটনেসের জন্য, যেটা পরে হয়তো আমরা হিট ক্যাপাসিটি অফ সলিডের কনটেক্সটে খুব ভালো করে পড়ব। আইনস্টাইনস থিওরি যদিও মোরলেস কারেক্টলি ল্যাটিস হিট ক্যাপাসিটি এক্সপ্লেন করে দিতে পারে, কিন্তু খুব লো টেম্পারেচারে আইনস্টাইনের প্রেডিক্টেড ভ্যালুটা এক্সপেরিমেন্টের ভ্যালুর থেকে সবসময় একটু কম হয়, যেটা মূলত আইনস্টাইনের এই ওভার সিম্পলিফাইড মডেলের জন্য। আইনস্টাইন যেটা ধরে নিয়েছিলেন যে প্রত্যেকটা অসিলেটর তারা অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট এবং ডিকাপেলড, সেই জন্য প্রত্যেকটা অসিলেটর তারা একই কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি নিউ ইতে অসিলেট করছে, সেটা তাই ধরে দিলেন। 1912 সালে বিজ্ঞানী ডিভাই যেটা বললেন যে না, অসিলেটরস গুলো অ্যাকচুয়ালি ডিকাপেলড নয়, তারা অ্যাকচুয়ালি কাপেলড অসিলেটর, এবং এই অসিলেটরস গুলো একে অপরের সঙ্গে ইন্টারাক্ট করার জন্য তারা নট এ সিঙ্গেল ফ্রিকোয়েন্সি বাট এ রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি স্টার্টিং ফ্রম 0 টু এ ম্যাক্সিমাম ভ্যালু নিউ ডি তার মধ্যে অসিলেট করতে পারে, যেখানে নিউ ডিটা হলো ডি বাই ক্যারেক্টারিস্টিক ফ্রিকোয়েন্সি। আমরা জানি যে যদি কোনো একটা অসিলেটর নিউ ফ্রিকোয়েন্সিতে অসিলেট করে তাহলে তার অ্যাভারেজ এনার্জি বেড়ে হচ্ছে হাফ এইচ নিউ প্লাস এইচ নিউ বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস 1। এবার আমাকে যেটা ক্যালকুলেট করতে হবে যে নাম্বার অফ ভাইব্রেশনাল মোডস উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ এন নিউ প্লাস ডি নিউ, যেটা আমরা ওই প্ল্যাঙ্ক যখন ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভ ব্যাখ্যা করেছিলাম বা র্যালে জিন্স ফর্মুলা আমরা যখন পড়েছিলাম সেখান থেকে পেয়েছিলাম। এবারে জাস্ট নাম্বার অফ ভাইব্রেশনাল মোডস তার সঙ্গে এই অ্যাভারেজ এনার্জি যদি আমি গুণ করে ইন্টিগ্রেট করে দিই ফ্রম 0 থেকে নিউ ডি, তাহলে আমরা
আলটিমেটলি যেটা পৌঁছাবো সেটা হচ্ছে ল্যাটিস হিট ক্যাপাসিটি, তার একটা মডিফাইড ভ্যালু আসবে, মডিফাইড এক্সপ্রেশন আসবে, যেটা দেখতে এরকম। এক্সপ্রেশনটা অ্যাকচুয়ালি একটু কমপ্লিকেটেড দেখতে, কিন্তু অত ভয় পেয়ে যাওয়ার কিছু নেই। আমরা পরে এটা নিয়ে খুব ডিটেলে আলোচনা করব। এটাতে অ্যানালিসিস করে দেখতে পাওয়া যাবে যে হাই টেম্পারেচারে ল্যাটিস হিট ক্যাপাসিটিটা ডুলং পেটিস ল ওবে করবে, সেটাতে যেমন হচ্ছেই, অ্যাট দ্য সেম টাইম লো টেম্পারেচারে ল্যাটিস হিট ক্যাপাসিটিটা টি কিউবের সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি ডি বাই টি কিউব ল। এবং ডি বাই এর এই যে হিট ক্যাপাসিটি এক্সপ্রেশন এবং যে থিওরিটিক্যাল রেজাল্ট, সেটা এক্সপেরিমেন্টাল ভ্যালুর সাথে মোরাললেস কারেক্টলি মিলে যায়। তাহলে আজকের ক্লাসে যেটা আলটিমেট কনক্লুশন সেটা হলো যে ভাইব্রেশন এনার্জি সত্যি ডিসক্রিট। নমস্কার।